আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটা ছোট ক্লাস নিব। আজকের ক্লাসটা খুবই ছোট হবে এবং সেটা তোমাদের জন্য খুশির খবর, কারণ তোমরা ছোট ক্লাস দেখলে অনেক বেশি খুশি হও। তো আমরা চেষ্টা করব আজকের ক্লাসটা যেন একদম ছোট হয়। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ওপর, সে কারণে আমরা ছোট করে এই অংশটা আলাদাই নিচ্ছি। এবং এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এখান থেকে কিন্তু প্রতি বছরে একটা করে প্রশ্ন বলতে গেলে আসে প্রতিটা বোর্ডেই। এবং তোমরা এটা আশা করি ক্লাসটা করার পরে এই প্রশ্নটা অবশ্যই তোমাদের পরীক্ষাতে সুন্দরভাবে আনসার করতে পারবা বলে আমি আশা রাখবো। তো চলো আমরা প্রথমে চলে যাই, সেটা হচ্ছে ইথেন, ইথিন আর ইথাইন। এই তিনটা জিনিস তোমরা অর্গানিকে পড়ছো, এখন যেহেতু এইচএসসি দিবা, সুতরাং আমি এটা অন্তত মানতে পারবো না যে তোমরা ইথেন, ইথিন, ইথাইন চেনো না। তো ইথেন, ইথিন, ইথাইনের সংকরণ সম্পদ মধ্যে একটা তুলনা প্রশ্ন গ নম্বরে দিতে পারে। তো আমরা জাস্ট একবার করে দেখে নিই এখানে কি ধরনের সংকরায়ন ঘটে তিনটার ক্ষেত্রে, আর সেগুলো চিত্রটা কিভাবে তুমি গ নম্বরে লিখবা। তো প্রথমত প্রতিটা ক্ষেত্রেই তো আমার কার্বন লাগবে, তো সুতরাং তুমি প্রথমে আগে কার্বনের ইলেকট্রন বিন্যাস দিবা 1s2 2s1 2px1 2py1 2pz1। এটা কি কার্বন উত্তেজিত অবস্থায়, তাহলে উত্তেজিত অবস্থায় তুমি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দিলা। হাইড্রোজেনের ক্ষেত্রে তো 1s1, এটা তো উত্তেজিত হওয়ার কোনো ব্যাপার নাই। তো এখন কার্বনের যে একটা এস আর তিনটা পি মিলে আমার এখানে কি তৈরি করে, sp3 কাঠামো। sp3 কাঠামো হলে আকৃতি কেমন হয়, চতুস্তলকীয়। তো তোমরা এগুলো সবই জানো। তো এইখানে আমি জাস্ট একটা কার্বনের sp3 আর একটা কার্বনের sp3 এর মধ্যে বন্ধন হচ্ছে, তাহলে কি কার্বন কার্বন বন্ধন হলো। দেন প্রতিটা কার্বনের তিনটা করে হাত ফাঁকা, এই কার্বনের তিনটা হাতে তিনটা হাইড্রোজেন, এই যে তিনটা হাইড্রোজেনের তিনটা এস অরবিটাল বসে গেল। এই হাতে তিনটা কার্বন তিনটা হাইড্রোজেনের তিনটা এস অরবিটালের সাথে অধিক্রমণ হলো। তাহলে এই যে আমাদের C2H6, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইথেন। এবার চলে যায় ইথিনে। তো ইথিনের ক্ষেত্রে আমাদের ডাবল বন্ড থাকে। ডাবল বন্ড হলে কি হবে, এই যে আমার কার্বনের সংকর আয়নটা ছিল, এইখানে জাস্ট একটা পি অরবিটাল আমার অধিক্রমণে মানে অরবিটাল গঠনে অংশগ্রহণ করবে না, সংকর অরবিটাল গঠনে অংশগ্রহণ করবে না। তাহলে যদি একটা না করে দেন আমার মানে একটা কারণ কি অংশগ্রহণ করবে না, কারণ কি আমার একটা পাই বন্ড সৃষ্টি হবে। পাই বন্ডের জন্য আমার পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণ দরকার। সুতরাং দুইটা কার্বনেরই একটা করে পি অরবিটাল আমরা বাদ দিব, শেষটাই ধরলাম বাদ আছে। তাহলে একটা এস আর দুইটা পি মিলে আমার কি স্ট্রাকচার তৈরি করবে এখানে, sp2। তো এই যে আমার sp2 স্ট্রাকচার গঠন করলো, এই যে দেখো sp2 স্ট্রাকচার গঠন হয়েছে। তাহলে দুইটা sp2 এর মধ্যে প্রথমে কার্বন কার্বন বন্ড হলো, দেন আমার এখানে ডাবল বন্ড হলো, যেহেতু এই যে একটা করে পি অরবিটাল ফাঁকা ছিল। পি অরবিটাল গুলো আমাদের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে একটা পাই বন্ড সৃষ্টি করলো। আর এখানে এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই যে দেখো চারটা হাইড্রোজেনে চারটা এস। খুবই সহজ জিনিস, এগুলো তোমাদের এখানে নতুন কিছুই নাই। আচ্ছা নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের ইথাইন। ইথাইনের ক্ষেত্রে একটা এস, এই যে যেহেতু আমার এখানে ইথাইনে ট্রিপল বন্ড আছে, সুতরাং আমার দুইটা পি অরবিটাল আমাদের সংকরায়নে অংশগ্রহণ করছে না, অর্থাৎ সংকর অরবিটাল সৃষ্টি করছে না। তাহলে দুইটা পি অরবিটাল যদি অসংকরিত অবস্থায় থাকে, সুতরাং একটা এস আর একটা পি, এই দুইটা মিলে আমার sp সংকরায়ন হবে। তাহলে যে ইথাইনের ক্ষেত্রে ত্রিবন্ধন হচ্ছে, দুইটা পি অরবিটাল সংকরায়নে অংশ নেয়নি, তাহলে একটা এস আর একটা পি মিলে আমার sp তৈরি করতেছে, দুইটা sp। আচ্ছা sp3 তৈরি হয় কয়টা, চারটা। sp2 তৈরি হয় কয়টা, তিনটা। sp তৈরি হয় কয়টা, দুইটা। আচ্ছা, তো এখন যতগুলো অরবিটাল আর কি অধিক্রমণে অংশগ্রহণ করবে, ততগুলো সংকর অরবিটাল তৈরি হয়। তো এখানে আমার যেহেতু sp তৈরি হয়েছে, sp-র এক হাতে যে sp-র একটা sp, ওই কার্বনের একটা sp, দুইজন মিলে আগে প্রথমে পাশাপাশি মানে একটা সামনাসামনি মুখোমুখি অধিক্রমণ করছে। যে হাতটা ফাঁকা থাকছে সেই হাতে একটা করে হাইড্রোজেন বসছে, তাহলে কি কার্বন কার্বন, এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন, sp স্ট্রাকচার শেষ। এখন একটা পি ফাঁকা ছিল, এখানকার একটা বি, এখানকার একটা পি। তাহলে এই যে একটা পি পাশাপাশি অতিক্রমণ করলো, আরেকটা পি পাশাপাশি অতিক্রমণ করলো। তাহলে দুইটা পাই বন্ড ক্রিয়েট হয়ে গেল। এটাই হলো আমার ইথাইনের স্ট্রাকচার। তাহলে ইথেন, ইথিন, ইথাইন তিনটারই স্ট্রাকচার আমরা দেখলাম। কিভাবে চিত্র আঁকবে আশা করি এই ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকার কথা না। সুতরাং খুবই সুন্দরভাবে এটা আনসার করতে হবে গ নম্বরে। চলে যায় আমাদের পরবর্তী টপিকে। এইটা হচ্ছে আমাদের গ নম্বরে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া আর পানির সংকরায়ন। তো পার্থক্যটা এই জায়গায় কিসে কিসে হয়। এখন প্রথমত আসি আমি, দেখো একটা এস অরবিটাল কার্বনের ক্ষেত্রে প্রথমত CH4, অর্থাৎ মিথেনের ক্ষেত্রে দেখি মিথেন, ইথেন এগুলো সবগুলো যেহেতু সমগোত্রীয় একই শ্রেণীর, সুতরাং সবগুলোর ক্ষেত্রেই আমার sp3 সংকরায়ন ঘটবে। এখানে কিন্তু এই তিনটার ক্ষেত্রে sp3 সংকরায়ন ঘটবে, কিন্তু বন্ধন কোণ আলাদা হয়। এটাই প্রশ্ন আসে যে সংকরায়ন একই হলেও বন্ধন কোণ ভিন্ন কেন। তো আমরা সেই ব্যাখ্যাটাই একবার দেখি ঠিক মতো। তো প্রথমত আসি এখানে,
একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল মিলে তো আমার জানতেই পারছি যে 4টা সংকর sp3 অরবিটাল তৈরি করছে, কারণ sp3 কাঠামো এখানে সব কয়টাতেই হবে। তো এখন দেখেন যেটা দেখবা যে এই একটা s যে 4টা sp3 আমার তৈরি হয়েছে, 4টা sp3 এর সাথে 4টা করে s অরবিটালে যে 4টা করে হাইড্রোজেনের s অরবিটাল সংকরায়নের মাধ্যমে আমার এটা মিথেন তৈরি করছে, যে কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এবং এটার আকৃতি কি চতুস্তলকীয়। এখন যেটা তোমাদের সমস্যা হবে সেটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে ব্যতিক্রম জিনিসটা কিভাবে দেখাবো। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাসে কার্বনের ছিল 6টা ইলেকট্রন, 2s2 2s1 2px1 2py1 2pz1। নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু 2s2 আছে, অর্থাৎ একটা পূর্ণ আছে, s কিন্তু পূর্ণ আছে। সুতরাং এই যে 4টা sp3 তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু s এর 2টা ইলেকট্রন আছে, সুতরাং একটা অরবিটাল পূর্ণ আছে। কারণ কি আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, গুণগত রসায়ন থেকে আমরা দেখে এসেছি। সুতরাং এখানে আমার যেহেতু একটা অরবিটাল পূর্ণ, তাহলে বাকি 3টা ফাঁকা, একটা পূর্ণ মানে একটা পূর্ণ বাকি 3টা ফাঁকা, আমি বাকি 3টা হাতে 3টা হাইড্রোজেন যুক্ত করে দিলাম, এখনো ব্যতিক্রমে আসিনি, ব্যতিক্রমটা একবারে পড়বো। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে দেখো 2s2 2px2, অর্থাৎ এখানে 2টা অরবিটাল পূর্ণ আছে, যে দেখো 2টা অরবিটাল পূর্ণ আছে। আমরা এগুলোকে আলাদাভাবে এখানে 2টা বিপরীত বিপরীত স্পিনের ইলেকট্রন দ্বারা দেখানো হয়েছে, সেভাবেই দেখাচ্ছি। তো 2টা বিপরীত স্পিনের ইলেকট্রন দ্বারা আমরা দেখছি এখানে 2টা অরবিটাল পূর্ণ আছে, সংকর অরবিটাল 2টা sp3 পূর্ণ আছে, বাকি 2টা sp3 এর সাথে একটা করে হাইড্রোজেনের s অরবিটাল অধিক্রমণ করছে মুখোমুখি। আচ্ছা, এখন প্রশ্ন যেটা, এই 3টা জিনিসের মধ্যে বন্ধন কোণের পার্থক্য কেন হয়? তো এটার ক্ষেত্রে আমাদের একটা তত্ত্ব আছে, সেটাকে বলা হয় ভ্যাসপার তত্ত্ব। তো সেই তত্ত্ব অনুসারে আমাদের বিকর্ষণের মান হচ্ছে লোন পেয়ার গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার। তো এখানকার বিষয়টা কি হলো প্রথমত দেখি, লোন পেয়ার। তো এইখানে দেখো আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে লোন পেয়ার আছে, আমাদের অক্সিজেনের ক্ষেত্রে 2টা লোন পেয়ার আছে। বন্ড পেয়ার, এই যে এটা একটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এখানে 2টা বন্ড পেয়ার, আর এখানে আমাদের 3টা বন্ড 4টা বন্ড পেয়ার। তাহলে 2টা 3টা 4টা বন্ড পেয়ার, CH4 NH3 H2O। আচ্ছা, আর যেহেতু শেষে বলেছে বন্ড পেয়ার, এখন যেটা আমি দেখছি সেটা হচ্ছে এই যে একটা বন্ড পেয়ার, এই যে একটা বন্ড পেয়ার, এদের পাশাপাশি যে বিকর্ষণ, সেই বিকর্ষণের চেয়ে এই বন্ড পেয়ার আর এই লন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ সেটার মান অনেক বেশি। আবার যদি পাশাপাশি 2টা লন পেয়ার থাকে তাহলে সেই 2টা লন পেয়ারের মধ্যে যে পরিমাণ বিকর্ষণ সেটার মান আরো অনেক বেশি। তো যখন কোনো কিছু বিকর্ষণ করছে তখন কি বাকিগুলো সংকুচিত হয়ে যায় না? সেই জিনিসটা এখানে হবে। এই কারণে স্বাভাবিক চতুস্তলকীয় হলে আমাদের কোণ হওয়ার কথা হচ্ছে 109.5 ডিগ্রি। এটা যেহেতু আমার এখানে একটা লোন পেয়ার চলে আসছে, সুতরাং লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হওয়ার কারণে আমার অ্যামোনিয়াটা হয়ে যায় 107 ডিগ্রি। আর এই লোন পেয়ার বিকর্ষণ আরো ডাবল বেশি বিকর্ষণ হওয়ার কারণে পানিরটা এসে হয়ে যায় 104.5 ডিগ্রি। এই মান 3টা মনে রাখা লাগবে। সংকরায়ন কিন্তু সবগুলার ক্ষেত্রেই আমার sp3 হচ্ছে, খালি পার্থক্য কোথায় হচ্ছে, একটাতে কোনো লোন পেয়ার নাই, একটাতে একটা লোন পেয়ার আছে, একটাতে 2টা লোন পেয়ার আছে। তাহলে যেটাতে 2টা লোন পেয়ার সেটাতে লোন পেয়ার বিকর্ষণ কাজ করে, যেটা সবচেয়ে বড় বিকর্ষণ। প্লাস লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ কিন্তু আছেই ওটাতে অলরেডি, প্লাস এই জিনিসটা এক্সট্রা আছে। যেটাতে একটা লোন পেয়ার, সেখানে লোন পেয়ার 2টা না থাকায় লোন পেয়ার বিকর্ষণ নাই, বাট বাকি 2টা বিকর্ষণ আছে, সুতরাং এটার থেকে একটু কম সংকুচিত হচ্ছে 107 ডিগ্রি। আর যেটাতে লোন পেয়ার নাই সেটাতে তো এই বিকর্ষণও নাই, এই বিকর্ষণও নাই, শুধুমাত্র বন্ড পেয়ার বিকর্ষণ থাকার কারণে সমানভাবে চতুস্তলকীয় আকৃতি গঠন করছে, 109.5 ডিগ্রি কোণ হচ্ছে। তো আশা করি এই টপিকটা কিন্তু তোমাদের সিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড আর বোরন ক্লোরাইডের সংকরায়ন। এই জিনিসটা তোমাদের খ নাম্বারে আসে বা গতেও দিতে পারে। তো প্রথমত আমি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসকে যদি উত্তেজিত করি তাহলে কি 1s2 2s2 থাকতো, একটা করে ভেঙে 1s2 2s1 2px1, তাহলে একটা s আর একটা p সংকরায়নের মাধ্যমে কি তৈরি করবে, sp। তাহলে sp সংকরায়ন হলো। sp সংকরায়নের ক্ষেত্রে কি ধরনের আকৃতি পাওয়া যায়, সরল রৈখিক। তো দেখো এখানে সরল রৈখিক আকৃতি আছে, একটা sp 2টা sp, এই যে এটা একটা sp এটা একটা sp, 2টা sp তৈরি হয়, যেহেতু আমি বলেছি 2টা অরবিটালে অংশগ্রহণ করেছে, সুতরাং আমার 2টা সংকর অরবিটাল তৈরি হবে। এখন 2টা সংকর অরবিটালের সাথে আমার
ক্লোরিনের লাস্টে একটা 2pz ফাঁকা 3pz ফাঁকা থাকে, সেই 3pz এর একটা ইলেকট্রন আছে, সে এখান থেকে আরেকটা ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে এই যে বন্ড তৈরি করছে। সুতরাং বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি, এই যে বেরিলিয়ামের এইখানকার একটা sp আর এখানকার একটা sp বন্ড তৈরি করছে, এর সাথে এই পাশে একটা p, এই পাশে একটা p, তো এই যে একটা p বন্ড তৈরি করেছে। তো তোমাদের প্রবলেম যেটাতে হয় সেটা হচ্ছে এই যে sp আর p কিন্তু দেখতে একই রকম, পার্থক্যটা কি, sp এর এই হাতেও যুক্ত হতে পারে, এই হাতেও যুক্ত হতে পারে, p এর কিন্তু এক পাশে যুক্ত হলে আরেক পাশে কখনোই যুক্ত হবে না, কারণ একটা সংকর অরবিটাল একটা অসংকরিত অরবিটাল, এই জিনিসটা কখনো ভুল করা যাবে না খাতাতে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে বোরন ক্লোরাইড। বোরন ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, 1s2 2s1 2px1 2py1, আমি যদি উত্তেজিত করি নর্মাল অবস্থায় 1s2 2s2 2p1, বাট যখন আমি উত্তেজিত করছি তখন কি 1s2 2s1 2px1 2py1, তাহলে 2s1 2py 2px1 2py1 spp, দুইটা p একটা s, তাহলে sp2 মানে কি যে একটা s আর দুইটা p এর মাধ্যমে sp2 সংকরায়ন হচ্ছে, sp2 সংকরায়নে তিনটা সংকর অরবিটাল তৈরি হচ্ছে, তিনটা ক্লোরিনের p এর সাথে, যে তিনটা p, একটা p দুইটা p তিনটা p, আর এখানে কি একটা sp2 দুইটা sp2 তিনটা sp2, তাহলে তিনটা sp2 তিনটা p এর সাথে অধিক্রমণের মাধ্যমে আমার এই বোরন ক্লোরাইড গঠন করছে। তাহলে একটা আমার BCl2 এর ক্ষেত্রে sp সংকরায়ন ঘটছে, BCl3 এর ক্ষেত্রে আমার sp2 সংকরায়ন ঘটছে, এর সাথে CCl4 দিয়ে দিতে পারে, CCl4 এর ক্ষেত্রে CH4 এর মতো আমার sp3 ঘটছে। তাহলে sp sp sp2 আর sp3 তিনটার মধ্যে দুই ভাবে প্রশ্ন আসতে পারে, ইথেন ইথিন ইথাইন, ওখানে পাই বন্ধনের উপস্থিতির কারণে পার্থক্য হচ্ছে, আর এখানে পাই বন্ধন না, এখানে আমার ইলেকট্রনই পর্যাপ্ত না থাকার কারণে sp sp2 এবং sp3 সংকরায়ন ঘটছে। ক্লিয়ার? আমাদের পরের টপিকে চলে যায়, সেটা হচ্ছে PCl5 এর সংকরায়ন। আচ্ছা, PCl5 এর ক্ষেত্রে কি হয় দেখো, ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1, এখন দেখো 3pz1 পর্যন্ত তো হলো, তৃতীয় পর্যায়ে ফসফরাসের কিন্তু ডি অরবিটাল আছে, সুতরাং যেহেতু ডি অরবিটাল তার আছে, উত্তেজিত অবস্থায় সে এস থেকে একটা ইলেকট্রন ভেঙে যে ডিতে স্থানান্তরিত করতে পারে, তাহলে 1 2 3 4 5 পাঁচটা একযোজী সমশক্তির অরবিটাল যখন তৈরি হচ্ছে, এরা সংকরায়নের মাধ্যমে যে একটা এস তিনটা পি আর একটা ডি, ডি কিন্তু ডাবল ডাম্বেল, এটা গুণগত রসায়নে তোমরা পড়ে আসছো, তাহলে এই যে পাঁচটা অরবিটাল সংকরায়নের মাধ্যমে আমার তৈরি করে কি sp3 ডি, sp3d সংকরায়ন বিশিষ্ট আমার পাঁচটা অরবিটাল তৈরি করে। এখন দেখো পাঁচটা অরবিটাল তৈরি হয়েছে, সংকর অরবিটাল, প্রতিটার সাথে যদি আমি ক্লোরিনের একটা করে পি অরবিটালের পাশে মানে সামনাসামনি মুখোমুখি অধিক্রমণ করাই, তাহলেই তো আমার PCl5 এর সংকরায়ন ঘটানো সম্ভব। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন, জাস্ট তোমার এইখানে ডি অরবিটালের উপস্থিতির কারণে যে ফসফরাস পঞ্চযোজী ধর্ম দেখায় এটা দেখালেই হবে। এটা আমি গত ক্লাসেও আলোচনা করেছি যে PCl5 কেন গঠিত হয় এবং NCl5 কেন গঠিত হয় না, ওটা ছিল একটা প্রশ্ন। এখানে প্রশ্নটা এভাবে আসতে পারে যে সংকরায়নের মাধ্যমে দেখাও কেন PCl5 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না। তো তুমি সংকরায়নের মাধ্যমে এটা দেখাতে পারবা, সংকরায়নের মাধ্যমে তুমি NCl3ও দেখাতে পারবা, যেভাবে হয়। আচ্ছা, গেল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, এবার হচ্ছে জটিল যৌগের সংকরায়ন। এখান থেকে তোমাদের সিকিউ টপিক তেমন একটা আসে না, কিন্তু দেওয়ার মতো কিছু টপিক আছে, আমি জাস্ট প্রাইমারি একটা ধারণা দিয়ে দিব তোমাদেরকে জটিল যৌগের সংকরায়ন সম্পর্কে। তো এখানে আমি একটা জিনিসই জানা লাগবে যে জটিল যৌগের ক্ষেত্রে যেই জিনিসটা আমাদের হচ্ছে জটিল যৌগ গঠন করে কারা, ডি ব্লক মৌলসমূহ আমাদের জটিল যৌগ গঠন করে। তো জটিল যৌগ যারা গঠন করে তাদের ক্ষেত্রে যার সাথে সন্নিবেশ বন্ধনটা ঘটে, যারা হচ্ছে নিজেরা ইলেকট্রনটা গ্রহণ করে, একজোড়া ইলেকট্রন দিয়ে আমার হচ্ছে সন্নিবেশ বন্ধনটা গঠন করছে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। এটা তোমরা সংজ্ঞাটা বই থেকে অবশ্যই পড়ে নিবে। এখন দুই ধরনের লিগ্যান্ড আমরা দেখতে পাই, একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর একটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড, এখানে কয়েকটা স্ট্রং ফিল্ড দেখানো হয়েছে, NO2 মাইনাস নাইট্রোমূলক, সায়ানোমূলক আর হচ্ছে কার্বনিল মূলক, এগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করে, তীব্র বিকর্ষণের মাধ্যমে, যেটা তোমরা প্রায়োগিক দিকে আমরা যখন যাব তখন দেখতে পাবে। উইক ফিল্ড লিগ্যান্ড এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড, দুর্বল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তো এখানে দেখো পানি, হ্যালাইড, অ্যামোনিয়া আর হাইড্রক্সিল এগুলোকে দেখানো হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া কোবাল্টের সাথে স্ট্রং, অ্যামোনিয়া শুধুমাত্র কার সাথে স্ট্রং, কোবাল্টের সাথে স্ট্রং। আচ্ছা, এটা মাথায় রাখবে, কারণ কোবাল্টের যখন জটিল যৌগ আমরা গঠন করব, তোমাদের আজকে আমি ক্লাসে কোবাল্টেরটা দেখাচ্ছি না, কারণ কোবাল্টেরটা তোমাদের পরীক্ষাতে তেমন আসে না, যেই কয়টা আসে সবগুলোর জাস্ট একটা করে টাইপ আমি দেখায় দিব। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এবং এর প্রায়োগিক দিকটা থেকে দেখা শুরু করি। প্রথমত আমার এখানে
হেক্সামিন এই যে ক্রোমিক আয়ন, তো ক্রোমিক আয়নের ক্ষেত্রে দেখো Cr3 প্লাস ত্রিযোজী আয়ন দেখানো হয়েছে। আমরা জাস্ট প্রথমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5 ব্যতিক্রম সংকরণ ঘটে, মানে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ঘটে। আমরা জানি কি কারণে ব্যতিক্রম ঘটে, আমাদের এইখানে যে অর্ধপূর্ণ অরবিটাল গুলো অধিক শক্তি সম্পন্ন হয়। ডিতে যেহেতু সর্বোচ্চ 10টা থাকতে পারে কিন্তু 5টা থাকলে অর্ধপূর্ণ হয়, এসে 2টা থাকতে পারে, একটা থাকলে অর্ধপূর্ণ হয় এবং সেটা বেশি স্থিতিশীল হয়। এই স্ট্রাকচার গুলো এবং এই ঘটনাগুলো তোমরা সবাই জানো, আগের ক্লাসে আমি একবার আলোচনা করেছি। তো ক্রোমিয়াম যখন আয়ন হিসেবে থাকে, যে এখানে আমি যখন ক্রোমিয়াম 3+ আয়ন দিব, তখন যেটা হয় এই যে এখান থেকে একটা ইলেকট্রন আর এখান থেকে 2টা ইলেকট্রন চলে গেল, তাহলে কি Cr3+ আয়ন হলো। এখন ক্রোমিক আয়নের ক্ষেত্রে এই যে CD3 মানে 3d3 পর্যন্ত হয়, তাহলে 3d3 আমি করলাম, এই যে দেখো ডি অরবিটালে আমার 3টা ইলেকট্রন দিলাম আর নাই। এখন আমার এখানে লিগ্যান্ড কয়টা, 6টা। তাহলে তুমি বাস যেই কাজটা করবা, বাকি জায়গায় যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তুমি ইলেকট্রন বসাবে, জোড়া বসাতে হবে কিন্তু, কারণ কি এখানে এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে, তাহলে এক জোড়া ইলেকট্রন এখানে আসছে। এক জোড়া ইলেকট্রন যখন দান করছে, এটা একটা অ্যামোনিয়া, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 6টা। 6টা বসানোর পরে আমি দেখো এখান থেকে 2টা ডি, এখান থেকে একটা এস আর এখান থেকে 3টা পি। এটা হচ্ছে আমার এই আয়নটার একটা, যেটাকে বলবো সংকর আয়ন। তো জটিল যৌগের এই যে এই আয়নটার সংকর আয়নটা কি হচ্ছে, দেখো 2টা ডি, তাহলে D2, একটা এস আর 3টা পি, তাহলে D2sp3। তো এই সংকরায়নগুলো তোমরা অপশনে দেখো, এই সংকরায়নগুলো তোমরা সিকিউতে আসতে দেখো, কিন্তু এই সংকরায়নটা আসে কিভাবে, এই জিনিসটাই দেখানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। সুতরাং ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে, আয়নের ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে এবং এইভাবে তোমার ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে ইলেকট্রন বিন্যাসটা এবং লিগ্যান্ডের বিন্যাসটা। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। আমরা পরবর্তীটাতে চলে যাই। এখানে দেখানো হয়েছে হেক্সাসায়ানোফেরেট আয়ন। তো 3টা দেখো ফেরিক আয়নের ক্ষেত্রে কি হয়, Fe3+। এখানে দেখো সায়ান, এই যে এটা আমি কিভাবে বুঝলাম যে ফেরিক আয়ন ব্যবহার করা হয়েছে। সায়ানাইডের চার্জ কত, -1, এখানে আমার চার্জ কত আছে, -3। আয়রনের চার্জ যদি +3 হয় তখনই শুধুমাত্র, 6টা থাকলে কি -6 আর এখানে আছে -3, তাহলে -6 থেকে কত যোগ করলে -3 হয়, অবশ্যই +3। সুতরাং এখানে আমার আয়রনের যোজনী কত হচ্ছে, অবশ্যই +3 হচ্ছে। তাহলে +3 বিশিষ্ট সংকরায়ন যখন আমরা এই যে ইলেকট্রন বিন্যাস যখন করব, তখন আমার এই যে ইলেকট্রন বিন্যাসের বহিস্থ কাঠামোটা হয় 3d5। সুতরাং আমার নর্মাল হিসাবে এই যে 5টা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমি বলেছি যেভাবে আগেরটার মতো যে 6টা সায়ানাইড আছে, সুতরাং আমি 6টা বসায় দিলাম। তাহলে কি হয়, sp3d2। sp3d2 হওয়ার কথা, কিন্তু sp3d2 কেন হবে না, এখানে আমার আসবে ওই স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড। আমি কিন্তু বলেছিলাম সায়ানাইড, নাইট্রোমূলক এবং কার্বনিল মূলক, এই 3টা মূলক হচ্ছে আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এরা কি করে, এই যে এগুলো ইলেকট্রনগুলো এককভাবে ছিল না, হুন্ডের নীতি অনুসারে এককভাবে থাকতে চায়, সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চায়, কিন্তু এরা সেটাকে চাপিয়ে দেয়। এদের তড়িৎ ক্ষেত্রটা বা চৌম্বক ক্ষেত্রটা এতটা বেশি যে এরা সেটাকে চাপিয়ে দেয়। যখন চাপিয়ে দিল তখন কি হলো দেখো, এখান থেকে একটা যে এখানে, এখান থেকে একটা যে এখানে, তাহলে এই দুটা যুগ্ম অবস্থা হলো, একটা অযুগ্ম আছে। তো এই যে 2টা ডি ফাঁকা হলো, D2sp3। ফলে sp3d2 পরিবর্তে D2sp3 কাঠামো প্রাপ্ত হয়, D2sp3। তো দেখো তোমরা যেটা হলো এখানে D2sp3 স্ট্রাকচার প্রাপ্ত হলো। তো এটা তোমাদের একটা আমি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মাধ্যমে দেখালাম, একটা উইক ফিল্ড লিগ্যান্ডের মাধ্যমে দেখালাম। উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে নরমালি বসে যাবে, স্ট্রং ফিল্ডের ক্ষেত্রে তারা সেটাকে চাপাবে, সহজ ভাষায় আমি বলবো চাপাবে। আচ্ছা, নেক্সট যেটা, এটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী। সেটা হচ্ছে এই প্রশ্নটা হাজারি স্যারের বই অনুসারে এবং কবির স্যারের বই অনুসারে 2 ধরনের উত্তর দেওয়া আছে। আমরা আগে ব্যাখ্যাটা পড়বো, দেন তোমাদের উপরই সম্পূর্ণ ছেড়ে দেবো যে তোমরা কোনটা ডিসাইড করছো যে সঠিক। আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে এখানে কি দেখানো হয়েছে, টেট্রা অ্যামিনো কিউপ্রিক আয়ন। তাহলে কপার 2+ এর ক্ষেত্রে আমার ইলেকট্রন বিন্যাসটা প্রথমে দেখলাম। কপারের ক্ষেত্রে আমরা জানি আবারও ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস হয়, 4s2 3d9 না হয়ে 4s1 3d10 হয়। কারণ কি, অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটাল সর্বাপেক্ষা বেশি স্থিতিশীল। তাহলে সেই ইলেকট্রন বিন্যাস অনুসারে কিউপ্রিক আয়নের ক্ষেত্রে এই যে 3d9 স্ট্রাকচারটা প্রাপ্ত হচ্ছে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি এখানে নর্মালি ইলেকট্রন বিন্যাসটা করলাম, যে 4টাকে বসায় দিলাম, তাহলে আমার হচ্ছে sp3। কিন্তু sp3 তো এখানে হয় না, কেন হয় না এবার আমরা দেখি।
এক্স রে রিফ্র্যাকশন পরীক্ষাতে, যেটা হাজারি স্যারের মতে বলা আছে যে এক্স রে ডিফ্র্যাকশন পরীক্ষাতে দেখা গেছে এই জিনিসটার আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার। তো সমতলীয় বর্গাকার হতে গেলে আইদার হতে হবে D2SP অথবা SP2D, সরি DSP2 অথবা SP2D, এই দুইটা স্ট্রাকচারের যে কোনো একটা হতে হবে, DSP2 অথবা SP2D। এখন তোমাদের দুই ধরনের ব্যাখ্যাই আমি দিচ্ছি। প্রথমত DSP2 এর ক্ষেত্রে আসি, জিনিসটা কি হচ্ছে, তো আমরা চারটা লিগ্যান্ডে যে 4 জোড়া ইলেকট্রন যেটা এখানে প্রবেশ করিয়েছি, সেটার বিকর্ষণটা এত বেশি হয় যে সেই বিকর্ষণ এখানকার একটা ইলেকট্রন এই ডি থেকে সরে গিয়ে আমার দ্বিতীয় মানে ওটার পরপর যেটা সর্বোচ্চ স্থিতিশীল আছে অর্থাৎ এই পিতে চলে আসে। তাহলে এই যে ডি থেকে সরে গিয়ে পরের অরবিটালে, পরের শক্তি স্তরের পি অরবিটালে চলে গেল। তাহলে পরের শক্তি স্তরের পি কক্ষপথ উপশক্তি স্তরে যখন চলে যাচ্ছে, পি অরবিটালে যখন চলে যাচ্ছে, এই যে পাশাপাশি এগুলো বসে যাচ্ছে, দেখো একটা ডি, একটা এস আর দুইটা পি, পি পি। তাহলে আমার DSP2 এর একটা যথাযথ ব্যাখ্যা আমি পেলাম। এটা হচ্ছে কবির স্যারের মতে। এখন হাজারি স্যারের মতে এই যে এখানে এই ব্যাখ্যাটা দেওয়া আছে, এটা তোমরা বইয়ে তোমাদের বেশিরভাগের ক্ষেত্রে হাজারি স্যারের বই পড়ে থাকো, তো হাজারি স্যারের বইয়ে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে বলা হয়েছে এই যে SP এখন একটা পি এ না গিয়ে একটা ডি তে চলে গেল। এখন উনি এটাতে এক্স রে ডিফ্র্যাকশন পরীক্ষার কথা বলেছেন, তো এক্স রে ডিফ্র্যাকশন পরীক্ষার মাধ্যমে আমি পেলাম SP2D, কিন্তু এটার আসলে যথাযথ এবং খুব একটা নির্ভরযোগ্য ব্যাখ্যা বইয়ে দেওয়া নাই। তো তোমরা বইটা একবার রিডিং করলে নিজেরাও বুঝতে পারবা যে এই জায়গার ব্যাখ্যাটা সুন্দর মতো দেওয়া নাই। বাট এই ব্যাখ্যাটার একটা যুক্তি আছে, কবির স্যারের যেটা দেওয়া আছে DSP2, এটার একটা যুক্তি আছে যে এখানে 4টা ইলেকট্রনের বিকর্ষণে ও সিঙ্গেল ইলেকট্রনটা দূরে দূরে চলে আসছে, এটার একটা যথাযথ ব্যাখ্যা আছে। তো এই ব্যাখ্যাটা যেহেতু একটু স্যাটিসফাইং, সুতরাং তুমি এই ব্যাখ্যাটা দিলে টিচার তোমার মার্ক কাটতে পারবেন না। বাট এই ব্যাখ্যাটা তুমি যদি হাজারি স্যারের বই অনুযায়ী সবগুলো লাইন রিডিং করে লিখতে চাও, তোমার কোনো অসুবিধা নাই, তোমাদের ইচ্ছা, তোমরা এটাও লিখতে পারো। তো আমি দুইটাই দেখিয়ে দিয়েছি এখানে কিভাবে ঘটে, DSP2 কিভাবে ঘটছে আর SP2D কিভাবে ঘটছে, দুইটাই দেখিয়ে দিয়েছি। তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্যবহার করতে পারো। আচ্ছা, এরপরে আমি আর একটা স্মল টপিক তোমাদেরকে এখানে দেখাই দিব, এটা ঘ নাম্বারে, কারণ আমি আজকে যে টপিক প্রশ্নগুলো দেখাবো তার সাথে এই একটা জিনিসই রিলেটেবল চলে এসেছে, কারণ আমি এখনো রাসায়নিক বন্ধন সবগুলো তোমাদেরকে দেখাইনি। আচ্ছা, তো হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আন্ত আণবিক আর অন্ত আণবিক দুই ধরনের হাইড্রোজেন বন্ধন ঘটতে পারে। হাইড্রোজেন বন্ধন কাকে বলে? যখন হাইড্রোজেন তো অবশ্যই সমযোজী যৌগ গঠন করে, যখন সমযোজী যৌগ গঠন করে, হাইড্রোজেন যার সাথে সমযোজী যৌগ গঠন করেছে তার তড়িৎ ঋণাত্মকতা যদি হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি হয়, তখন হাইড্রোজেন আংশিক তড়িৎ ধনাত্মক এবং ওই পরমাণুটা আংশিক তড়িৎ ঋণাত্মক অবস্থা প্রাপ্ত হয়। তো দেখো, একটা পরমাণুর মধ্যে আংশিক তড়িৎ ঋণাত্মক আছে, আংশিক তড়িৎ ধনাত্মক আছে, তাহলে এই ধনাত্মক আর পাশের ঋণাত্মকটার মধ্যে একটা বন্ড তৈরি হতে পারে, আকর্ষণ কাজ করে, এবং এই আকর্ষণটার ফলে যে বন্ডটা তৈরি হয় সেটাকেই বলা হয় হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এখন অন্ত আণবিক আর আন্ত আণবিক, এই জিনিসটাতে তোমাদের অনেক ক্যাচাল লাগে। তো অন্ত মানে কি? অন্ত ইন্ট্রা, ইংলিশে বলা হয় যেটাকে ইন্ট্রা। ধরো তোমার স্কুলের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এর মধ্যে একটা কম্পিটিশন হলো। এই কম্পিটিশনটা কি বলবো, তুমি স্কুলের ভিতরে কম্পিটিশন, অর্থাৎ নিজের স্কুলের বিভিন্ন ক্লাসের মধ্যে কম্পিটিশন, তো সেটাকে আমি বলবো ইন্ট্রা স্কুল কম্পিটিশন। বাট যদি একাধিক স্কুল, তোমার স্কুল আর তোমার পাশের স্কুল বা এলাকার 4-5টা স্কুলের মধ্যে কম্পিটিশন হয়, তখন সেটাকে কি বলে? আন্ত আন্ত স্কুল টুর্নামেন্ট, আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট যেরকম তোমরা শুনে থাকো। তাহলে ইন্টার, ওটা হচ্ছে ইন্টার আর এটা হচ্ছে ইন্ট্রা। তো এই জিনিসটা থেকে এমসিকিউ তোমাদের আসে না, কারণ এই জিনিসটা থেকে এত অনেক ডেপথে যাওয়া লাগে, এখানে অনেক ধরনের টপিক আছে। অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন সাধারণত আসে। তবে আমি এখানে জাস্ট একটা প্রাইমারি ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি। এই যে দেখো, একটা যৌগের মধ্যেই এই যে এখানে তড়িৎ ঋণাত্মক এবং তড়িৎ ধনাত্মক প্রান্ত তৈরি হওয়ায় একটা আকর্ষণের মাধ্যমে কাছাকাছি এসেছে, এখানেও দেখা যাচ্ছে। আর আন্ত আণবিকের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো, এই হাইড্রোজেন ফ্লোরাইড, এই একটা আলাদা, এই একটা আলাদা, এই একটা আলাদা, তিনজন আলাদা। এখন ফ্লোরিন যেহেতু পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু, সেহেতু অবশ্যই হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রন সম্পূর্ণরূপে নিজের দিকে টান দিবে। তাহলে যখন নিজের দিকে টান দিচ্ছে, সে কি আংশিক ঋণাত্মক প্রান্ত প্রাপ্ত হচ্ছে, আর হাইড্রোজেনটা কি আংশিক ধনাত্মক হচ্ছে। তাহলে এটাও আংশিক ধনাত্মক, এটাও আংশিক ঋণাত্মক, এটাও আংশিক ধনাত্মক, এটাও আংশিক ঋণাত্মক। এখন দেখো, ঋণাত্মক আর ধনাত্মকের মধ্যে যেই যে ডট 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 দিয়ে একটা বন্ড দেখিয়েছি, এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডকে ডট ডট দিয়ে দেখানো হয়, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। তোমাদের বইয়ের লাইনের মধ্যে হাইড্রোজেন বন্ডের বৈশিষ্ট্যের মধ্যে একবার দেখবা, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, এই যে দেখো, এখানে পানির ক্ষেত্রেও হচ্ছে, পানি যেহেতু অক্সিজেন আংশিক ঋণাত্মক, অক্সিজেন আংশিক ঋণাত্মক, অক্সিজেন আংশিক ঋণাত্মক,
সুতরাং হাইড্রোজেনগুলো আংশিক ধনাত্মক প্রান্ত প্রাপ্ত হয় এবং এরা পারস্পরিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে তরল অবস্থা প্রাপ্ত হয়। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে H2S গ্যাসীয় হলেও H2O তরল কেন? কারণ H2S সালফারের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের সাথে পার্থক্য খুব একটা বেশি না, সুতরাং এখানে পোলার প্রান্ত প্রাপ্ত হয় না। যেহেতু পোলার প্রান্ত হচ্ছে না, সুতরাং আমার নেগেটিভ, আংশিক নেগেটিভ এবং আংশিক পজিটিভ প্রান্তও হচ্ছে না, এবং আংশিক নেগেটিভ এবং আংশিক পজিটিভ প্রান্ত তৈরি না হওয়ায় এখানে আমার কোনো ধরনের হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে না। এবং হাইড্রোজেন বন্ধন তৈরি না হওয়ার কারণে পানি তরল হলেও H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় অবস্থায় থাকে। আচ্ছা, এরপর আমরা সরাসরি সিকিউ সাজেশন ক্লাসে আমাদের চলে যাই, সিকিউ সলভিং পার্টটা চলে আসছি। আচ্ছা, এখন দেখি উদ্দীপকের X2M এবং X2R এর মধ্যে ভৌত অবস্থায় ভিন্নতার কারণ। X কি? প্রথম পর্যায়ের 1 নম্বর, তাহলে হাইড্রোজেন। আচ্ছা, M M হচ্ছে 16 নম্বর পর্যায়ের তৃতীয়, তাহলে এটা সালফার, এটা অক্সিজেন। আচ্ছা, তাহলে আমার হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন হলো, এটা হচ্ছে আমার হাইড্রোজেন। এখানে লিখি, ওয়েট, এইটা হচ্ছে আমার হাইড্রোজেন, এটা আমার সালফার, এটা আমার অক্সিজেন। আচ্ছা, গতে বলেছে উদ্দীপকের X2M আর X2R, তার মানে কি H2O আর H2S। আমি এখনই বললাম H2O আর H2S এর মধ্যে ভৌত ধর্মে পার্থক্য কি হবে? এই হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে, H2S থাকে গ্যাসীয় অবস্থায়, আর H2O কি অবস্থায় থাকে? তরল অবস্থায় থাকে। কারণ কি? H2O এর ক্ষেত্রে কি ধরনের বন্ধন দেখা যায়? আমি আগেই বলেছি, এই যে হাইড্রোজেন বন্ধন, ওই যে দেখো, এই যে আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কারণে এগুলো পাশাপাশি একসাথে সংকুচিত অবস্থায় এসে তরল অবস্থা প্রাপ্ত হয়। সেই কারণে কক্ষ তাপমাত্রায় পানি তরল, কিন্তু কক্ষ তাপমাত্রায় H2S গ্যাসীয় থাকে, কারণ সেখানে কোনো পোলার প্রান্ত তৈরি হয় না। এই যে অক্সিজেনে যেটা আংশিক ঋণাত্মক প্রান্ত আর হাইড্রোজেনে যে আংশিক ধনাত্মক প্রান্ত প্রাপ্ত হয়েছে, এই প্রান্তটা আমাদের H2S এর ক্ষেত্রে দেখা যায় না। সেই কারণে কক্ষ তাপমাত্রায় H2O তরল হলে H2S গ্যাসীয়। খুবই ইজি অ্যান্সার, খুবই মানে লিমিটেড আনসার, কথায় কথায় একদম পারফেক্ট অ্যাঙ্গেল। তুমি এই কয়েকটা শব্দ ঠিকঠাক মতো লিখতে পারলেই টিচার তোমাকে গতে ফুল মার্কস দিবেন। আচ্ছা, ঘতে আসি। এবার আমরা ঘতে দেখা যাক কি আছে আমাদের জন্য। ঘতে বলেছে YX4 এবং ZX3। আচ্ছা, ওয়াইটা কি, জেডটা কি আগে দেখি। ওয়াই সি কার্বন, হাইড্রোজেন, আর জেড হচ্ছে কি নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে কার্বন আর নাইট্রোজেনের সাথে হাইড্রাইড, মানে কার্বন আর নাইট্রোজেনের হাইড্রাইড মানে CH4 আর NH3। কি ঝামেলাটা হচ্ছে? বলছে কি কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল সংকরায়ন একই রকম হওয়ার পরেও এদের জ্যামিতিক গঠন কেন ভিন্ন? আমরা একটু আগেই দেখেছি, তাও আমি একবার জাস্ট চিত্রটা নরমালি এঁকে দিই। এই যে আমার sp3, এই যে আমার sp3, দুইটা ক্ষেত্রে sp3 ঘটবে আমি জানি। এখানে আমার 4টা হাইড্রোজেন, 4 হাতে 4টা হাইড্রোজেন, 1 2 3 4। এখানে আমার 3টা হাইড্রোজেন, আমি 3 হাতে 3টা দিলাম। আর এক হাতে কি আছে? নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। সুতরাং নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন, লন পেয়ার, এই যে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ থাকবে, প্লাস বন্ড পেয়ার বিকর্ষণ থাকবে। সুতরাং বন্ধন কোণ কমে গিয়ে কত হবে? 107 ডিগ্রি। যেটা এর ক্ষেত্রে আমার কোনো ধরনের শুধুমাত্র বন্ড পেয়ার বিকর্ষণ আছে এবং বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। ক্লিয়ার? খুবই ছোটখাটো এবং গোছানো উত্তর, ব্যাস। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। গতে বলেছে বি নং যৌগের সংকরায়ন প্রণালী আলোচনা করো। বি নং যৌগ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি কি জানি? 1s2 2s2। উত্তেজিত অবস্থায় বেরিলিয়াম কি হবে? 1s2 2s1 2px1। তাহলে একটা s আর একটা p অরবিটাল সংকরায়নের মাধ্যমে আমার sp তৈরি করলো। এবার আমি এই যে sp দিলাম, sp এর এই হাতে একটা p অরবিটাল, এই হাতে একটা p অরবিটাল। কার p অরবিটাল? ক্লোরিনের একটা করে p অরবিটাল। কারণ কি? ক্লোরিনের এই যে ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। এই যে 3pz1, এই 3pz1টাই দুই পাশে দুইটা ক্লোরিনের 3pz1 জাস্ট পাশাপাশি সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে আমার
BeCl2 তৈরি করছে। তাহলে BeCl2 এর স্ট্রাকচারটা আমি পারলাম, খুবই ইজি ছিল। এইভাবে অ্যান্সার জাস্ট তুমি মাপে মাপে আনসার, তোমার বেশি কিছু লেখার তো দরকার নাই। তোমরা যেটা বেশি মনে করো যে এই চ্যাপ্টারে অনেক লেখা লাগে, এই চ্যাপ্টারে অনেক লেখার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারে মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো লেখা লাগে। মেইন জিনিসগুলো লিখলে কিন্তু আধা পাতা লিখলেও তুমি যে 4 পাতা লিখছে তার চেয়ে বেশি নাম্বার পাবা। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নে বলেছে এ এবং সি যৌগের আকৃতিগত পার্থক্যের কারণ। এ আর সি যৌগের আকৃতিগত পার্থক্য, এ যৌগ কি CCl4 আর সি যৌগ কি NH3। আচ্ছা, প্রথমত আমার CCl4 এ কি সংকরায়ন ঘটে? sp3, এখানেও আমার ঘটে sp3, আমি একটু আগেই দেখেছি। CH4 ছিল, জাস্ট CCl4 হয়েছে, হাইড্রোজেনের S গুলার জায়গায় ক্লোরিনের P বসবে, আর তো কোনো চেঞ্জ নাই। কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন তো একই। এখানে আমার কি আছে? এখানে আমার একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, সুতরাং লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ থাকবে, যেটা এদের এখানে নাই। সুতরাং এখানে আমার বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি, এখানে আমার বন্ধন কোণ হবে 107 ডিগ্রি। পার্থক্যের কারণ কি? এখানে মুক্ত জোড় ইলেকট্রনের উপস্থিতি। ইজি। নেক্সট টপিকে আমাদেরকে কি বলা হয়েছে? উদ্দীপকের AH4 এবং H2D এর ভৌত অবস্থার ক্ষেত্রে মূলত হাইড্রোজেন বন্ধনই দায়ী। উদ্দীপকের AH4, আচ্ছা এখানে AH4টা কি? এ কি বলা আছে এখানে? ABC, যে ABD যথাক্রমে 6 মানে কার্বন, 7 মানে নাইট্রোজেন, 8 মানে হাইড্রোজেন, 8ই লিখছি, হাইড্রোজেন সরি অক্সিজেন। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এখন বলেছে উদ্দীপকের AH4 আর H2D এর ভৌত অবস্থার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন দায়ী। AH4 মানে CH4। কার্বন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? কার্বন হচ্ছে 2.5 মাইনাস অক্সিজেন, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাহলে কত হয়? 0.4, খুবই কম। আচ্ছা, এখন অক্সিজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে এটার মান অনেক বেশি হওয়ার কারণে যেটা হয়, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে আমার যেটা তৈরি হবে, অক্সিজেন এই যে আংশিক তড়িৎ ঋণাত্মক প্রান্ত, আংশিক তড়িৎ ধনাত্মক প্রান্ত, পাশেরটার সাথে আমার হাইড্রোজেন বন্ড তৈরি হবে। এই যে আমার পাশেরটার সাথে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। তাহলে আমি হাইড্রোজেন বন্ড কিভাবে তৈরি হয় দেখলাম, এখানে হাইড্রোজেন বন্ড তৈরি লিখলাম। সুতরাং হাইড্রোজেন বন্ড কেন তৈরি হচ্ছে পানির ক্ষেত্রে আমি বুঝতে পারছি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, যেটা আমার কার্বনের ক্ষেত্রে কম। তা কার্বনের ক্ষেত্রে যেহেতু CH4 এর ক্ষেত্রে আমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম, সুতরাং সেখানে কোনো ধরনের হাইড্রোজেন বন্ধন হয় না। হাইড্রোজেন বন্ধন না হলে সুতরাং সে স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে আমার CH4, আর সেই জায়গায় H2O থাকে তরল অবস্থায়। সুতরাং ভৌত ধর্মের পার্থক্যের মূল কারণ হাইড্রোজেন বন্ধন। গ নাম্বার ঠিক, টিচার যা বলছে কথার মধ্যে কোনো ভুল নাই। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি আমি। সেটা হচ্ছে উদ্দীপকের অণু তিনটার আকৃতি এবং বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন দিয়েছে, মানে আবার কি আমার CH4, NH3 এবং H2O। H2O বা OH2 যেভাবে ইচ্ছা লেখো, H2O সবাই লেখে, H2Oই লেখি, নাহলে তোমরা আবার মাইন্ড করবা। H2O ঠিক আছে। আচ্ছা, তো এখন CH4 এর ক্ষেত্রে আমার তিনটার ক্ষেত্রে প্রথম জিনিস যেটা লিখবা, sp3 সংকরায়ন ঘটবে। sp3 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 পার্থক্য কি? এখানে আমার জাস্ট বন্ড পেয়ার বিকর্ষণ। এখানে আমার কি একটা লোন পেয়ার থাকায় লোন পেয়ার বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার বিকর্ষণ। এখানে আমার দুইটা লোন পেয়ার আছে, তাহলে আগে লোন পেয়ার মধ্যে মারামারি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে মারামারি, তারপর বন্ড পেয়ারের মধ্যে মারামারি। নেক্সট পার্থক্য, এর কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, এর কোণ হচ্ছে 107 ডিগ্রি, এর কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। তাহলে 4 ধরনের কথা আমি লিখছি, প্রথমত 3টা লিখছি। 3টার ফার্স্ট কাজ তুমি ইলেকট্রন বিন্যাস দিবা। নেক্সট তুমি সংকরায়ন 3টার ক্ষেত্রে সেম হবে লিখবা। কি ধরনের বিকর্ষণ আছে? 3টার 3 ধরনের বিকর্ষণ আছে তুমি লিখবা। লাস্ট তুমি কোনগুলোর পার্থক্য লিখবা। 4টা কি পয়েন্ট বলছি, 4টা কি পয়েন্ট লিখলে তোমার এখানে টিচার ফুল মার্কস দিবেন। ঠিক আছে, আমাদের আজকের এটা। আচ্ছা, নেক্সট প্রশ্নে দেখি কি বলেছে। উদ্দীপকের সি এবং ডি এর হাইড্রাইডের ভৌত অবস্থা ভিন্ন। সি আর ডি, সি কি 16 দ্বিতীয় পর্যায়, মানে হচ্ছে আমার অক্সিজেন, আর ডি হচ্ছে হাইড্রোজেন, সরি সালফার। হাইড্রাইড বলেছে মানে H2O আর H2S।
H2O আর H2S এর মধ্যে ভৌত ধর্মে পার্থক্য একটু আগেই বলেছি, আবারও বলে দেই না হয় আরেকবার। হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আংশিক তড়িৎ ঋণাত্মক, আংশিক তড়িৎ ধনাত্মক, বন্ড দিব, আবার আংশিক তড়িৎ ঋণাত্মক, হাইড্রোজেন আংশিক তড়িৎ ধনাত্মক, হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, কক্ষ তাপমাত্রায় পানি তরল হিসেবে থাকবে। হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি না হওয়ায় হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন বন্ধন তৈরি করবে না এবং সেই কারণে হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় অবস্থায় থাকবে। ঠিক আছে, গতে বলছে এ বি এবং সি মৌল তিনটার সাথে পৃথকভাবে উদ্দীপকের ওয়াই কে যুক্ত করলে যে যৌগ গঠিত হয় সেগুলো একই সংকরায়নের মাধ্যমে গঠিত হলেও আকৃতি ভিন্ন কেন? আচ্ছা দেখি কি বলছে। আচ্ছা, ওয়াই ওয়াই কি? ক্লোরিন। এখানে এ, তাহলে এটা কার্বন, দ্বিতীয় পর্যায়ে 14 নাইট্রোজেন, হাইড্রোজেন, সরি অক্সিজেন, তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ক্লোরিনের সাথে, তাহলে CCl4 NCl3 আর Cl2O। তখন হাইড্রোজেন দিয়েছিল, জাস্ট ক্লোরিন দিয়ে দিছে। পার্থক্যগুলা কি হবে দেখো, আগে আমি বললে দেই। sp3 তো সবগুলাতেই হবে, sp3 একটা আঁকালাম, এই sp3 কপি দেই, এখানে আর একটা sp3 আর একটা sp3। প্রথমত আমি জানি যে এর ক্ষেত্রে আমার এখানে একটা, সরি, এই যে একটা ক্লোরিনের, এখন আমার আগের বার হাইড্রোজেন ছিল, চারটা হাতে চারটা এস অরবিটাল ছিল হাইড্রোজেনের, এবার কি আমার একটা করে পি দিব, তাহলে ছোট করে পি আঁকাই। এই যে একটা পি, এই যে একটা পি, এই যে একটা পি, এই যে একটা পি, তাহলে আমার CCl4 গেল। এখন বলছে NCl3, তুমি আবার পি আঁকাও, একটা পি, দুইটা পি, তিনটা পি, আর এক হাত ফাঁকা ছিল, সেখানে কি আমার মুক্ত জোড় ইলেকট্রন আছে, নাইট্রোজেন। এবার লাস্ট আমার সেটা হচ্ছে পানি। পানির ক্ষেত্রে আমার দুইটা মুক্ত জোড় আছে, দুইটা মুক্ত জোড় তুমি দেখায় দিলা, প্লাস এই হাতে একটা পি দিবা, এই হাতে একটা পি দিবা। আকৃতিগত পার্থক্য কি কারণে হবে? এর মুক্ত জোড় নাই, এর একটা মুক্ত জোড়, এর দুইটা মুক্ত জোড়, সুতরাং লোন পেয়ার বিকর্ষণ আছে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ আছে। এটাতে লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার তিনটা বিকর্ষণই আছে। এটাতে জাস্ট লোন পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার, এটাতে শুধু বন্ড পেয়ার বিকর্ষণ। কোণের পার্থক্য আবার সেই একই, 109.5 ডিগ্রি, 107 ডিগ্রি এবং 104.5 ডিগ্রি। ক্লিয়ার? এবং আমাদের এটা আজকের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা দেখি, গতে কি বলেছে, যোজ্যতা ইলেকট্রন সহকারে 1 নং যৌগ গঠনে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ এবং যৌগ অণু গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। CH4। আচ্ছা, এটা আমরা দেখাই দিই। কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s1, 2px1, 2px1, 2py1, 2pz1। তাহলে একটা এস, তিনটা পি, আমি লেখেই করি এস পি প্লাস পি প্লাস পি, তৈরি হবে আমার কি sp3 সংকরায়ন। এই যে হয়ে গেল আমার sp3 সংকরায়ন। এখন যেটা করতে হবে, আমার হাইড্রোজেন, চারটা হাতে চারটা হাইড্রোজেন দিতে হবে। এই যে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন। এটা এই চিত্রে দিবা না, তুমি জাস্ট এই চিত্রটা আরেকবার আঁকাবা, এটাকে আরেকবার আঁকাবা, তার সাথে তুমি চারটা, এই যে চারটা এস অরবিটাল লিখতে পারো এইভাবে, যেখানে লিখলা এস, কোনো সমস্যা নাই। দেন তুমি এই চিত্রটা আরেকবার দাও এখানে, এই চিত্রটাই আরেকবার দাও এখানে, এবং চারটা হাতে চারটা হাইড্রোজেন দেখায় দাও। গ নাম্বারে এইটুকু মোর দেন এনাফ। গতে বলেছে যোজ্যতা ইলেকট্রন সহকারে 1 নম্বর যৌগ গঠনে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন এবং যৌগ গঠনে অনুগঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখন যোজ্যতা অনুসারে সম্পূর্ণটাই তুমি দেখিয়ে দিয়েছো। আকৃতি লিখবা চতুস্তলকীয়, কোণ লিখবা 109.5 ডিগ্রি। আচ্ছা, উদ্দীপকের 2 এবং 3 নম্বর যৌগে কেন্দ্রীয় পরমাণু সংকরণ প্রক্রিয়া একই হওয়া সত্ত্বেও এদের বন্ধন কোণ ভিন্ন কেন? একটা হচ্ছে আমার NH3, একটা হচ্ছে আমার H2O। অনেকবার দেখাইছি, তাও একবার ছোট করে লিখে নেই। NH3, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এইখানে একটা লোন পেয়ার। অক্সিজেনের ক্ষেত্রে কি লোন পেয়ার লোন পেয়ার, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আচ্ছা, এখানে একটা লোন পেয়ার, এখানে দুইটা লোন পেয়ার। প্রথমত এর ক্ষেত্রেও অন্য কালি দিয়ে লিখি,
প্রথমত এর ক্ষেত্রেও sp3, এর ক্ষেত্রেও sp3, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এর ক্ষেত্রে আমার লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, বন্ড পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। এর ক্ষেত্রে লোন পেয়ার লোন পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। এর ক্ষেত্রে আমার কোণ 107 ডিগ্রি, এর ক্ষেত্রে আমার কোণ 104.5 ডিগ্রি। তাহলে 3টা কিওয়ার্ডস লিখছি এবং এখানে দিবা। আর অবশ্যই তোমার শঙ্করায়নের চিত্রটা দিতে হবে, sp3 শঙ্করায়নের চিত্রটা দিতে হবে এবং মুক্ত জোড় ইলেকট্রনগুলো এখানে দেখাবা, প্লাস 3টা s অরবিটাল, যেহেতু হাইড্রোজেন দিছে 3টা s অরবিটালের সাথে শঙ্করায়ন দেখালেই হলো। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আমি বলেইছিলাম ক্লাস শুরুর আগে যে খুবই ছোট ক্লাস হবে এবং জাস্ট দেখবা 5টা প্রশ্ন করাইছি। 5টা প্রশ্ন কিন্তু 5টা ভিন্ন সালে 5টা ভিন্ন বা বোর্ডে আসা প্রশ্ন, কিন্তু প্রতিটা প্রশ্নের গ ঘতে সেম টু সেম টপিক আসছে এবং তুমি হাজারো বার এই একই প্রশ্নই পাবা বিগত বছরের প্রশ্ন যদি খুঁজতে যাও। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে এটুকুর উপর কোনো ধরনের সন্দেহ থাকানোর কথা না। জটিল যৌগ আসলে অনেক বড় হয়, কিন্তু আমি এখানে জটিল যৌগ জাস্ট প্রাইমারি ধারণা দিয়েছি যে বাই এনি চান্স যদি তোমার বোর্ডে চলে আসে তাহলে যেন অ্যাটলিস্ট তুমি আনসার করতে পারো। আর এই টপিকটা অবশ্যই একবার করে দেখে রাখবা, উইক ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং এই যে আমার টেট্রাঅ্যামিন কপার, এটার ক্ষেত্রে ব্যতিক্রমটা হাজারি ছাড়া কবির ছাড়া অনুসারে কিভাবে আছে আমি প্রতিটাই ব্যাখ্যা সহকারে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও কোনো ধরনের যদি তোমাদের কনফিউশন থাকে অবশ্যই তোমরা পেজে যোগাযোগ করবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে করার চেষ্টা করবে। আশা করি সমস্যা থাকার কথা না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।